ধ্বনির মিলন। আচ্ছা, সন্ধি হচ্ছে পাশাপাশি দুটি ধ্বনির মিলন, তাই না? এখন কথা হচ্ছে যে সন্ধি মূলত মনে রাখবেন এটা হচ্ছে ধ্বনির মিলন, কিন্তু যদি প্রশ্ন থাকে, দেখা যাচ্ছে? জি স্যার। জি দেখা যাচ্ছে। সন্ধিতে কিসের মিলন ঘটে? ধ্বনি। প্রশ্ন থাকতে পারে। আমার নানিকে এখানে যা বললাম সারা খুলে আছে। বলেন তো কোনটা হবে? ধ্বনি। জি, ধ্বনি। ধ্বনি। আচ্ছা, এখন ধ্বনি। এখানে উত্তর এটা, তাই না? এখানে কোনটা উত্তর হবে? শব্দ। জি? পদ দুটি পদ। কে বলতে পারে? পদ পদ দুটি পদের এক পদ পরিণত স্যার পদ হবে পদ মানে গ নাম্বার আনসার। গ। গ হবে। স্যার আমার মনে হচ্ছে ক হবে শব্দ। বর্ণ বর্ণ। শব্দ। স্যার এটা কথা হবে বর্ণ হবে স্যার বর্ণ বর্ণ বা ধ্বনির মিলন। বর্ণ হবে। জি। বলছিলাম বর্ণ হবে। এখন যদি, কারণ আমরা জানি বর্ণ কি? আমি বর্ণ আমি হচ্ছে সমাজ ভাই ধ্বনির লিখিত রূপ, তাই না? ধ্বনির লিখিত। হ্যালো, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। সুতরাং যদি ধ্বনি এবং বর্ণ দুটোই থাকে তাহলে ধ্বনি উত্তর হবে, আর যদি ধ্বনি না থাকে সেক্ষেত্রে অবশ্যই বর্ণ দিতে হবে। আর যদি ধ্বনি এবং বর্ণ দুটোই থাকে তাহলে ধ্বনি উত্তর হবে। সুতরাং আমরা জানলাম ধ্বনি সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। এখন কোন ধ্বনির মিলন? কি ধরনের ধ্বনির মিলন? পাশাপাশি দুটি বর্ণ, যেমন যেকোনো চাকরির বাংলা ব্যাকরণ তাই তো আলয়, দুপুরবেলা হয়েছে দীর্ঘলয়। এভাবে কথা বলে কে? জি, এমডি এমডি সাদ্দিকুর ভাই, কি ভাই আপনার মাইকটা মিউট করেন না, মাইকটা মিউট। হ্যাঁ এখন ঠিক আছে ভাই। এই যে আ ধ্বনি এখানে এবং এখানে আ ধ্বনি, শব্দের পাশাপাশি পাশাপাশি দুটি শব্দের যে ধ্বনি, শেষ ধ্বনি, প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি, এই দুটি ধ্বনির মিলনেই হচ্ছে সন্ধি। এখন সন্ধি, এখানে একটা বিষয় আছে যে আমরা যখন সমাস করেছিলাম, সমাসও কিন্তু সংক্ষেপণ ঘটায়, সংক্ষেপ করে বা মিলন ঘটায়। তাহলে সমাস কিসের মিলন ঘটায়? সমাস এবং সন্ধির মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সমাস শব্দ বা পদের মিলন ঘটায়, আর সন্ধি হচ্ছে ধ্বনির মিলন ঘটায়, তাই না? এখন তাহলে ধ্বনি কত প্রকার? ধ্বনি কত প্রকার? সরি, সন্ধি কত প্রকার? তিন প্রকার। সন্ধি
সন্ধি মূলত কত প্রকার? বাংলা সন্ধি 2 প্রকার। দু প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা তৎসম সন্ধি। এখন তৎসম সন্ধি। বাংলা সন্ধি হচ্ছে আবার, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা। আমি সন্ধি না, আপনারা লিখে নিতে পারেন। বিসর্গ। সুর, কথা ক্লিয়ার না স্যার। আচ্ছা না বুঝলে জি তার তৎসম স্বর, তারপর ব্যঞ্জন, বিসর্গ ব্যঞ্জন। সন্ধি। জি। আচ্ছা বাংলা তৎসম প্রধানত দু প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার দু প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আমি সন্ধি শব্দটা লিখিনি। আর তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। বিসর্গ। তাহলে আপনারা নোট করে নেন যে সন্ধি প্রধানত দু প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার দু প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। অন্যদিকে তৎসম সন্ধি তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে ইন জেনারেল যদি প্রশ্ন আসে সন্ধি কত প্রকার, যদি প্রশ্ন আসে সন্ধি কত প্রকার, তাহলে আপনারা কি উত্তর দেবেন? 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। আচ্ছা এটা অপশন দেখা যাচ্ছে? জি স্যার। এটা কি দেখা যায় 2 3 4 5? হুম। আচ্ছা এখন আমাকে বলেন যে কোনটা রাইট, সন্ধি প্রধান, সন্ধি কত প্রকার যদি প্রশ্ন আসে? 2 প্রকার। 2 প্রকার। সন্ধি কত প্রকার? জি 2 প্রকার। বাংলা সন্ধি ও তৎসম। 3 প্রকার। 3 প্রকার। তিন প্রকার। আমি একটু বুঝতে চেষ্টা করবেন, যদি প্রশ্নে উল্লেখ থাকে যে সন্ধি প্রধানত কত প্রকার, তাহলে দু প্রকার। 2 প্রকার। আবার যদি উল্লেখ থাকে বাংলা সন্ধি কত প্রকার, প্রকার। তাহলে দু প্রকার। যদি বলা হয় তৎসম সন্ধি উল্লেখ থাকে, তৎসম সন্ধি কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কিন্তু প্রশ্ন আসলো সন্ধি কত প্রকার, 2। তাহলে 2। ইন জেনারেল সাধারণত প্রশ্ন আসলো, সাধারণভাবে প্রশ্ন আসলো সন্ধি কত প্রকার, তাহলে যে 3 প্রকার। সন্ধি তিন প্রকার। তিন প্রকার কি কি? এই যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি সাধারণত কত প্রকার? তিন প্রকার। 2 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। মনে রাখবেন স্বরসন্ধি বাংলা এবং তৎসম উভয় ধরনের শব্দে আছে, ব্যঞ্জন সন্ধিও বাংলা এবং তৎসম উভয় ধরনের শব্দেই আছে, কিন্তু বিসর্গ সন্ধি কেবলমাত্র তৎসম শব্দেই পাওয়া যাবে। তৎসম শব্দ ছাড়া বাংলা শব্দে বিসর্গ সন্ধি হবে না। আচ্ছা এখন আমরা সন্ধির কিছু নিয়ম জানবো। প্রথমত স্যার এটা কোশ্চেন ছিল। জি স্যার যদি বলে সন্ধি কত প্রকার তাহলে 3 প্রকার, আর প্রধানত কত প্রকার তাহলে 2 প্রকার, আর তৎসম বললে 3 প্রকার। দুই প্রকার। যদি বলা হয় সন্ধি প্রধানত কত প্রকার, তাহলে দু প্রকার, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। আর যদি বলা হয় সাধারণত প্রশ্ন আসলো সন্ধি কত প্রকার, 3 প্রকার। তিন প্রকার। আর যদি উল্লেখ থাকে বাংলা সন্ধি কত প্রকার,
বাংলা সন্ধি প্রকার। 3 প্রকার। 2 প্রকার। আর যদি বলা হয়ে থাকে যে তৎসম সন্ধি কত প্রকার? 3 3 প্রকার। প্রকার। জি। এখন আমরা আলোচনা করব স্বরসন্ধি। স্বরসন্ধি। আচ্ছা, স্বরসন্ধিটা কি? স্বরধ্বনি প্লাস স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় সেটাই হচ্ছে স্বরসন্ধি। তাহলে ভেরি সিম্পল, এখানে বোঝানোর কিছু নেই বা এটা কঠিন কোনো বিষয় না, শুধু মনে রাখতে হবে স্বরসন্ধিটা কি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সন্ধি হবে, মিলন ঘটবে। যেমন আমরা ওই উদাহরণটাই দিই, বিদ্যা যোগ ভালো, আ যোগ আ, দুটাই স্বরসন্ধি, তাই না? তাহলে এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় পড়ে এসেছি যে বিদ্যা যোগ আলয় সমান কি হয়? বিদ্যালয়। বিদ্যা যোগ আলয় সমান কি হয়? কিন্তু বিদ্যালয়। যে বিদ্যালয়, কিন্তু বিষয়টি হচ্ছে যে কোনো পরীক্ষায় এইরকম থাকে না যে বিদ্যালয় এর সন্ধি কি হবে, তাই না? থাকে কি নরাধন শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? নর প্লাস নরযোগ নরযোগ অধম। নরযোগ অধম। নর স্বর প্লাস অধম। নরযোগ অধম। আচ্ছা, হ্যাঁ, আমাদের থাকবে মূলত পরীক্ষায় সাধারণত পরীক্ষা প্রশ্নে থাকে নরাধম বা এ ধরনের শব্দ দেওয়া থাকে, এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো এটা স্বরসন্ধি বা এটা কিভাবে করতে হবে? এটা তো আহ, এটাও হইতে পারতো বা অপশনে এরকম আছে, থাকতে পারে, তাই না? স্যার, স্যার ব্যঞ্জন বর্ণ আছে, এই জন্য বুঝবো যে এটা ব্যঞ্জন ধ্বনি। না, এটা ব্যঞ্জন ধ্বনি কিভাবে? স্বরধ্বনি স্যার। স্যার নর আ প্লাসের আ হচ্ছে স্যার আবার আ প্লাসের হচ্ছে। স্যার প্লাসের আগে মানে প্রথম এই স্বরধ্বনি এবং প্লাসের পরে প্রথমটা স্বরধ্বনি। ও হ্যাঁ স্যার, রাইট। আচ্ছা, আমি স্যার নরের হচ্ছে নর, অট উচ্চারণ হয়েছে এখানে, এখানে হচ্ছে ও, আর এটা ওইখানে তো ও। আপনাদের না, নব্বই প্লাস অন্য নবান্ন। নরযোগ অধম, তাই না? জি। স্যার। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে যে আ সমান অ বা আ যোগ অ, অ বা আ। আমরা মূলত এতদিন শিখে এসেছি যে অ বা আ যোগ অ বা আ ধ্বনির সাথে মিলন ঘটে আ ধ্বনি হয়, কিন্তু আমাদের শিখতে হবে সন্ধি বিচ্ছেদ। সন্ধি করা না, কারণ সাধারণত প্রশ্ন থাকে সন্ধি বিচ্ছেদ করা, ভেঙে ফেলা।
তাই না? আমাদের কখনো মিলন করতে দেয় না, সন্ধি করতে দেয় না, দেয় যে একটি শব্দ তুলে দিয়ে বলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে। সুতরাং আমাদের এই দিক দিয়ে না, আমাদের শিখতে হবে এই দিক দিয়ে, অর্থাৎ বিচ্ছেদ করতে হবে। আ থেকে কখন, এখানে এই যে আ ধ্বনি আছে তাই না, নরা, নরা, আ ধ্বনি। এখন আ ধ্বনি থেকে আমাদের কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এখন এখানে আ আছে, আবার একটা দেখেন, বিদ্যালয়, এখানেও কিন্তু আ আছে। এখন কখন অ হবে, কখন আ হবে, আবার এখানে কখন অ কখন আ হবে। কেউ বলতে পারবেন? নরা যোগ আধম হলো না কেন? স্যার, আমরা যখন সন্ধি বিচ্ছেদটা করব তখন আমাদের পরবর্তী যে শব্দটা আসবে অবশ্যই এটা মানে শব্দের অর্থ যাতে প্রকাশ করে এমন শব্দ আনতে হবে, মানে পূর্ণ শব্দ হতে হবে। আচ্ছা, আ এজন্য সঙ্গে অদম হবে, মানে আদম জাতীয় কোনো শব্দ নাই। অ যোগ অ, অ যোগ আ, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন অ যোগ অ মিলে আ হবে, অ যোগ আ মিলে আ হবে, আ যোগ অ মিলে আ হবে, আ যোগ আ মিলে আ হবে। যেমন এখানে আছে নর যোগ অধম, সমান আ, নরা। আবার বিদ্যা যোগ আলয়, বিদ্যাযুক্ত আলয়। এক্ষেত্রে আজব। আ যোগ আ। আচ্ছা আবার দেখেন, করে দিবে তাই তো থাকে তাই রয়েছিয়াম তো যা হিমালয়, হিমযুগ আলয়। বসে তো বুঝছিস হিমযুগ আলয়। হিম যোগ আলয়, এখানে হিম কি না মানে হবে? হিম। অ যোগ আ। অ যোগ আ, তাই না? হিম যোগ আলয়। আলয়, জি, হিমালয়। আবার যথার্থ, যথার্থ, যথাযথ যথাযোগ অর্থ। অর্থ। যথাযোগ অর্থ। যথাযোগ অর্থ। তাহলে এখানে হচ্ছে আ যোগ অ। আজ আ যোগ অ। আচ্ছা, এখন আজব। তাহলে আমরা আহ, যখন যথার্থ শব্দ দেওয়া থাকবে, যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি, সেখানে যথ যোগ অর্থ থাকতে পারে, যথাযোগ আর্থ থাকতে পারে, যথাযোগ অর্থ থাকবে, অথবা যথ ওকার দিয়েও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোনটা সঠিক? আ হবে, আ অ, নাকি অ আ, নাকি আ আ? স্যার, আমরা প্রথমত দেখতে হবে। আমরা আমরা কিভাবে কিভাবে বুঝবো এটা? স্যার, প্রথমত দেখতে হবে ও আর আসলে ঠিক আছে আর কিনা। অর্থ অ। তারপরে দেখতে হবে অর্থে ঠিক আছে কিনা, যেমন অর্থ আর্থ দিয়ে কোনো শব্দ নাই, অর্থ দিয়ে শব্দ, এরকম বুঝতে হবে। যে আমাদের মৌলিক শব্দ দেখতে হবে তাই না? যেমন যথা, স্যার। যথা এবং অর্থ দুটাই অর্থবোধক শব্দ তাই না? কিন্তু যদি বলি যথ, যথ যদি বলি এর কোনো অর্থ আছে?
না স্যার। এর কোনো অর্থ নেই। আবার যদি আমরা এর সাথে অর্থাৎ দিই, এটার কোনো অর্থ হয়? না স্যার। না না স্যার। তাহলে আমরা সন্ধি বুঝবো কিভাবে যে শব্দটা এখানে কোনটা আসবে, ও আ আসবে নাকি আ ও আসবে না আ আ আসবে, এটা কিভাবে বুঝবো? সেটা আমাদের যখন আমরা শব্দটা ভাঙাবো অবশ্যই অপশন দেওয়া থাকবে। অপশন থেকে আমরা বের করবো যে শুদ্ধ শব্দগুলা কোন দুটো হচ্ছে, শুদ্ধ শব্দ কোন দুটো হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমরা সঠিক সন্ধি বিচ্ছেদ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এটা গেল একটা। তাহলে আমরা বুঝবো যে যদি কোনো শব্দের মাঝখানে আ ধ্বনি থাকে, শব্দের মাঝখানে যদি আ ধ্বনি থাকে তাহলে আমরা সেটাকে ভাঙাবো এই নিয়মে, চারটা। জি স্যার। আবার যদি শব্দের মাঝখানে এ থাকে, এ থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো? যদি যেমন আমরা একটা উদাহরণ দিই, শুভ প্লাস ইচ্ছা। শুভেচ্ছা। শুভ যোগ ইচ্ছা। সহযোগ ইচ্ছা। আচ্ছা, এখানে আমাদের মাঝখানে এ এসেছে, তাই না? এর স্যার, জি, শুভেচ্ছা। তারপরে হচ্ছে মহেশ, এই যে এ ধ্বনি এসেছে। এখন আমরা কিভাবে বুঝবো? আমাদের শব্দ দেওয়া থাকলো মহেশ কোন ধরনের, মহেশের সন্ধি বিচ্ছেদ করুন। মহা প্লাস ইচ্ছা। মহ প্লাস ইচ্ছা। এটা হবে গ চারটা অপশন নাম্বার। দেওয়া, চারটা অপশন দেওয়া থাকলো। 4 নাম্বারটা হবে স্যার, লাস্টেরটা। তার মহাযোগ ইস লাস্টেরটা। নাম্বারটা হবে। মহা ইচ্ছা। ইচ্ছা। ইচ্ছা হবে না, ইস হবে। শেষ যদি ইস উচ্চারিত হয় তাহলে ইলকিকার হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝবো কিভাবে যে এ হবে? এ থাকলে কি হবে? প্রথমে অ যোগ ই, আ যোগ ই, অ যোগ দীর্ঘাই। আ যোগ দীর্ঘ ই, তাই না? জি যেমন স্যার। শুভেচ্ছা, শুভেচ্ছা এখানে কি হবে? শুভ শুভযোগ প্লাস ইচ্ছা। ইচ্ছা। দেখা যাচ্ছে তো? জি জি স্যার। স্যার। জি স্যার। অ যোগ ই, তাই না? সবাই কথা দিয়েছে জি স্যার। আমরা লেখা না। আচ্ছা, শুভ, শুভ এখানে আমরা বুঝতে পারবো যে শুভ, শুভা তো হবে না কখনো, তাই না? শুভা যোগ ইচ্ছা হবে। সুতরাং আমরা আচ্ছা। যখন
ভাঙাবো তখন শব্দ দেখে শব্দের মূল কি সেটা দেখে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। আবার মহেশ, মহেশ হচ্ছে শুভ যোগ ইচ্ছা, অযোগ ই, মহেশ আযোগ ই। আবার হচ্ছে পরমেশ, পরম প্লাস ইজ পরমেশ, পরম যোগ ইস, পরম যোগ ইস। কোন ইস হবে? দীর্ঘি, দীর্ঘায়ী দীর্ঘি তালব্য। তালিভাষ্য। তাই না? স্যার জি স্যার। এখানে হচ্ছে অ প্লাস দীর্ঘ। আরেকটা হচ্ছে যথা প্লাস যোগ ইস, ইষ্ট। যথা হচ্ছে স্যার, এটা তো মধ্যে না স্যার, দন্তের স্বর হবে না, পেটটা বলতে হবে। জি স্যার। মূর্ধন্য স্বর। আচ্ছা, তাহলে এ কখন হবে, এ ধ্বনি কখন হবে আমরা কিভাবে বুঝবো? যে একটা শব্দ দেওয়া থাকলো, সেই শব্দের মাঝখানে যদি এ ধ্বনি থাকে, এ ধ্বনি থাকে, তাহলে আমরা সেটা কতগুলো নিয়ম পাবো? অ যোগ ই, অথবা আ যোগ ই, অথবা অ যোগ দীর্ঘ ই, অথবা আ যোগ দীর্ঘ ই। আর এই নিয়মে আমরা স্বরসন্ধি করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কখন জি, দীর্ঘিটা বলেন। হবে কখন রশ্মিটা হবে ওইটা স্যার বললেন না ব্যাখ্যাটা। কখন? স্যার কখন রশ্মিকার হচ্ছে কখন দীর্ঘিকার হচ্ছে? আচ্ছা, এটাই আপনাদের বোঝাতে চেয়েছিলাম। যেমন শুভেচ্ছা, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। কে? কে এটা? কে বুঝতে পারছে না? তুমি একটু বড় হও, তারপর বুঝবা। আচ্ছা, দেখেন তো আপনার কার প্রশ্ন ছিল যে কখন রস্বই হবে, স্যার আমার প্রশ্ন ছিল। আবার কখন দীর্ঘই হবে, তাই না? জি স্যার, জি স্যার। জি। আর এখানে হচ্ছে কখন অ হবে, কবে হবে? কখন আ হবে। আর স্যার এটা ধানে এই তো। ভিডিও তার বাদ স্যার আচ্ছা, এখন বলেন, আমি যদি এখানে শুভ, হ্যাঁ লোকাল খারাপ হবে। শুভাযোগ ইচ্ছা দিই, হবে? হবে না, না স্যার আচ্ছা হবে না। আমরা কি কখনো বলি শুভা জন্মদিন? শুভ জন্মদিন। তখন হয়তো অনেকে বুঝতে পারবে যে শুভা নামক কোনো মেয়ে আছে, অথবা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, তাই না? আবার যদি আমি বলি এখানে, আচ্ছা তাহলে এখানে অধ্বনি হবে, আ আসতেছে না, তাই না? আসে? স্যার এখন আমি যদি এখানে ইচ্ছা দিই, ইচ্ছা বানান কি? আপনাকে আগে জানতে হবে যে শব্দটা কি এবং সেটার বানান কি। বুঝতে পেরেছেন? আপনাকে আমি শব্দ করে স্যার আমি এভাবে মনে রাখছি, যদি মানে ইস বা ইচ্ছা উচ্চারিত হয় তাহলে দীর্ঘিকার হবে, অন্যথায় রসিকার হবে, মানে এই এর ক্ষেত্রে। জি। স্যার শেষে যেমন শুভ যোগ ইচ্ছা, এখানে যদি ইচ্ছাটা যদি মানে
ইস বা ইক্ষা উচ্চারিত হয়, যেমন মহেশ ইস বা ইক্ষা এরকম উচ্চারিত হয়, তাহলে দীর্ঘিকার হবে, আর নয় রসিকার হবে। এটা আপনি ইচ্ছা তো একটা শব্দ, ইস আলাদা, ইচ্ছা আলাদা। হ্যাঁ স্যার, আলাদাই তো। হ্যাঁ আলাদাই। এখন ইস, এটা আপনাকে মনে রাখতে হবে যে ইস আলাদা একটা শব্দ। তবে কথা হচ্ছে এই দীর্ঘই কোথায় বসে আর রস্বই কোথায় বসে, কিন্তু এই জায়গায় রস্বই হইলো শুভ যোগ ইচ্ছা, এখানে রস্বই হইলো কিন্তু দীর্ঘ হইলো না কেন, মানে ওই জায়গায় দীর্ঘইটা কেন হবে না, এটা একটু বুঝান। দীর্ঘই কেন হইল না? এই যে আপনার ইচ্ছা একটা শব্দ, আমি শব্দই হয় আবারও না। বলছি, জি আমি স্যার আবারও দীর্ঘায়ী বলছি, দিলে তো ওখানে আমাকে আমাকে একটু বলতে দিন। যেমন এখানে শুভ, আমি আগেও বলেছি যে অ অথবা আ যোগ ধরেন এটা ই অথবা দীর্ঘই, তাই না? জি স্যার ঠিক কিনা? এখন হুম। শুভেচ্ছা একটা শব্দ, শুভেচ্ছা একটা শব্দ। তো আমি যদি এখানে এখানে যেহেতু অ হতে পারে, আ হতে পারে, পারে কিনা? জি পারে। আমি এখানে শুভা যদি দেই, শুভা, অপশনে শুভাও আছে, থাকতে পারে, অপশনে শুভা শব্দও আছে। এখন শুভা নামে কোনো শব্দ আছে? না নাম স্যার, হতে পারে, শুভা শুভা কোনো শব্দ নেই। শুভ। শুভেচ্ছা, আমাকে জানতে হবে এই শব্দটা কি, এটা কিন্তু কোনো নিয়ম নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ইচ্ছা, এই ইচ্ছা কোনো শব্দ বাংলা ডিকশনারিতে আছে? যেন দীর্ঘ দিয়ে নেই, রশ্মি দিয়ে আছে। কেউ বলতে পারবেন? দীর্ঘ দিয়ে নেই আপনি স্যার, এটা রশ্মি দ্বারা দিয়ে আছে। কি অর্থ বোঝাবেন? স্যার এই যে দীর্ঘই চয় ছয় আকার ইচ্ছা, এটা দিয়ে কি অর্থ বোঝাবেন? দীর্ঘই বাংলা দিয়ে তো কোনো ডিকশনারিতে এই ধরনের কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। তবে স্যার এই জায়গায় দীর্ঘই দিয়ে ঈশা হয়, তাহলে ঈশার ক্ষেত্রে দীর্ঘই হইলো, এখানে ইচ্ছার ক্ষেত্রে রস্য হইলো, এই ব্যাপারটা কিরকম? আপনাকে শব্দটা মনে রাখতে হবে কোন শব্দ। যেমন ধরেন মহাযোগ ইস, জি আপনি এখানে যদি রস্বই দেন, রসই ভালোবাসা। এখানে ইস শব্দের অর্থ কি? ইস, ইস শব্দের অর্থ একটা আছে। ইস, আমরা যখন কোন আমাদের ফিলিং প্রকাশ করি, যখন পিঁপড়া আশ্চর্যবোধক তখন বলি চিহ্ন বসবে। জি ইস, আমি যদি চান্স পেতাম, জি স্যার, আশ্চর্যবোধক। তাই না? সুতরাং এটার অর্থ আলাদা, এটার অর্থ আলাদা। আকাঙ্ক্ষা স্যার, জি আকাঙ্ক্ষা হচ্ছে জি জি। আচ্ছা, তাহলে মূল কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে শব্দটা যখন আপনি ভাঙাবেন, যেমন যথাযোগ অর্থ, আহ, যথা যোগিষ্ঠ, যথেষ্ট, যথাযোগিষ্ঠ, আপনি এখানে যদি যথ দেন, হ্যালো, যথযোগিষ্ঠ, যথ দ্বারা কোনো যথ কোনো শব্দ নেই, আমি তো জি স্যার। তোমারে বলছি। যথ কোনো শব্দ নেই, যথ যথা। আবার এখানে যদি আপনি ইষ্ট মানে কি? ইষ্ট বলতে কি? ইচ্ছা বুঝেছেন? জানি না ইষ্ট মানে উপকার, তো কি। উপকার, হ্যাঁ। যথেষ্ট, আচ্ছা, ওই টাইটেল না দিয়ে অন্য টাইটেল দেওয়া যাবে না? যথেষ্ট মানে হচ্ছে হুম, হয়েছে, আর লাগবে না, এরকম আমার অনেক উপকার করেছেন আপনি, আর লাগবে না। তা তুমি ওই যে মেন মানুষ বলে না আপনি দিয়ে তো আপলোড দেওয়া যাবে। ইষ্ট করতে গিয়ে অনিষ্ট করে ফেলেছেন। ও, তাহলে আমাদের মূলত তাহলে দেখতে বোঝা হবে যাবে যে আপনি শব্দটা যেটা আমি এখানে ওটা তো অনেক
ইষ্ট দেওয়া আছে, ব্র্যান্ডের নাম মনে করো যে এরকম আবার দীর্ঘই দেওয়া ব্র্যান্ডের আছে, নাম। তাহলে কোনটা হবে? ইষ্ট তুমি রস্যই। বইটা ওই বইটা দিতে পারবা, রস্যই। কম্পিটিশন নোট এই শব্দটা আমার জানা মতে ওই নেই। নামটা দিবে না, শেষ হয়ে গেল। এমন তো না যে এমন তো না যে এমন তো না যে আচ্ছা, আমরা তাহলে এখন আমরা আ এবং তাই না? এ তাহলে ওটা কোন হিসাবে নিয়ম পেলাম। তুমি ওই ভাই তুমি ওইটা লেখা দিছো ভাই, তো ওইটা এখন আমরা শিখব কখন ও থাকলে কি হবে। কোন বই কোন বই? তা তুমি ওই সাধারণ গুলো করে পাও না, এই যেমন এই কম্পোজিশন নোটবুক গুলো তো কোনো এগুলো ঝামেলা নেই, বুঝো নাই? তুমি ওইগুলো করে দেখো, বুলটেক জার্নাল, এই জার্নাল, একদম যে করছে মার্বেল জার্নাল গুলা, না না মার্বেল না, নরমাল না, কি এটা? কোনটা গেছে না? সূর্যোদয়। জি, ওই যে ওই কপিরাইট ওয়ার্ড ইউজ না সূর্যোদয়। করলে হইলে আমরা দরকার হলে সূর্যোদয়। টাইটেলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? সূর্য যোগ উদয়। উদয়। কাহিনী তারপরে কি তারপরে ইয়ার কি সমস্যা হচ্ছে? সূর্য যোগ উদয়। তোমার কেজিতে কেমন সেল হচ্ছে? আরে ভাই আমার যে ক্যান ডাউন হয়ে গেছে আমি নিজেও না বুঝি, ডিজাইন আপলোড না দেওয়ার কারণে আমার ডাউন হয়ে গেছে, বুঝছেন? আমার ডাউন মানে ডাউন, কোনো সেল নেই, দুইটা মাত্র সেল হয়েছে এই মাসে। গত মাসে আসছিল অনেকগুলা, গত মাসে মানে 30 না 40 ক সেল হবে ক। হয়েছিল, সেল হয়েছিল। জি, ডাউন সেল ক হবে প্রথমটা হবে সূর্য সূর্য যোগ উদয়। ছিল নাই, তাদের চিন্তা করলাম যে কিছু আচ্ছা, সূর্যাজ উদয় হচ্ছে না কেন, বা এখানে দীর্ঘ হচ্ছে না কেন? তাহলে সূর্যা হলে তাহলে স্যার ওখানে আধনি এসে পড়ে, ওধনি হচ্ছে না। সূর্যা হলে তাহলে ওখানে আধনি আসতে হবে। আমি তো বুঝলামই না এটা। আর সূর্য নামে তো কোনো শব্দও নেই, সূর্য আছে কিন্তু আমরা তো সূর্য জানি না। প্লাস আরে ওটা না ভাই, আমাদের তো অযোগ দীর্ঘ উ, সেল হবে নাকি ওইটা তো হবে না, আযোগ কি হবে কোন তো এইভাবে দীর্ঘ উ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তো? কোন জানি? জি। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে বলেন সূর্যা হচ্ছে না কেন আর দীর্ঘ উ হচ্ছে না কেন? সূর্য দিয়ে কোনো শব্দ হয় না, তাই হচ্ছে না সূর্য। সূর্য শব্দ না, দ্বিতীয়ত এখানে হচ্ছে মানে ওধনি হচ্ছে না, আধনি হচ্ছে। আর উদয় স্যার এটা দীর্ঘাও কেন হচ্ছে না এটা বুঝতে পারছি না। আধুনিক না, আমি বলি এখানে আধুনিক তো আছে, আমরা ইয়া করতে আযোগ উ তো আছে, আযোগ দীর্ঘ উ আছে, তাহলে এটা সূর্যা হলো না কেন? আর কে যেন আপনি বলেছিলেন যে সূর্যা নামে কোনো শব্দ নেই, আছে? যেমন যে এই বইটা তোমাকে দেখাইলাম মাত্র তিনটা আমি বলেছিলাম। রিভিউ, ওইটা জি, সূর্যা নামে কোনো শব্দ আছে কি আসলে? র্যাঙ্ক কত দেখছো মাত্র কত? স্যার আসলে মূল শব্দ হয় সূর্য। মাথা নষ্ট। সূর্য, তাহলে মূল শব্দ হচ্ছে সূর্য। আর উদয় আমরা যদি দীর্ঘ উ দেই, উদয় শব্দ আমরা সবাই জানি, তাই না? উদয় মানে উদিত স্যার হওয়া। উদয় বানান উদিত হয়, এখান থেকে রশ্মি। উদয় বানান কি আমরা হ্রস্ব উ দিয়ে লিখি নাকি দীর্ঘ উ? রস্যাও দিয়ে। দিয়ে লিখি। হ্রস্ব উ, তাহলে দীর্ঘ উ হবে না। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করতে যাব তখন আমাদেরকে মূল শব্দগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। জি স্যার। আমার যদি উদয় শব্দটা সম্পর্কে না জানি, বানান যদি না জানি, তাহলে সেখানে আমি কনফিউশনে পড়ে যাব যে হ্রস্ব উ হবে নাকি দীর্ঘ উ হবে। জি স্যার, এই ক্ষেত্রে করণীয় কি একটু বললে ভালো হয়। এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে শব্দ জানতে হবে, এখানে কোনো নিয়ম নেই। এখানে নিয়ম নেই। না, সন্ধির এক্ষেত্রে কোনো নিয়ম নেই। আপনি বানান, আপনার বানান আসে কিনা, বিদেশি বিদেশি বাইরে জি স্যার, আসে পরীক্ষাতে। বানানও আসে, তাহলে আপনাকে বানান জানতে হবে মনে হয়। যে সূর্য উদয়। হ্যাঁ, এরকম হতে পারে যে ওর নিজস্ব সব আছে, দোকান আছে, ওখান থেকে বই কিনি, দোকানে উদয় এরকম হতে পারে। নাকি উদয়? উদয় প্রথমটা স্যার। একটা পিক দিয়ে তিনটা ইয়ে আছে। প্রথমটা নাকি উদয়? ভালো। এটাও তো উদয় হয়, তাই না? আর সব নোটবুক ভাই এটাও এমন উদয় বানান হয়। কিন্তু বানানটা মানে অন্তস্থ দিয়ে এরকম বানান দেখি নাই। আমিও চিন্তা করছি এখন অপশনে
অপশনে এই চারটি বাহ, দেওয়া বাহ। থাকলো অপশন। আমি চিন্তা করছি যে আজকে থেকে আমি শুধু চারটাই তো থাকে, কোনো কোনো পরীক্ষায় 5টা থাকে। নোটবুকে দিব যেমন আইবি এর পরীক্ষায় হয়। আমরা আইবি এর পরীক্ষায় আচ্ছা কেউ কি নোটবুকের দিয়েছেন আমি কখনো কোনো ধরনের? আচ্ছা না নোটবুকের স্যার। ইয়া আচ্ছা আইবি এ কিন্তু 5টি ইন্টেরিয়র অপশন পেজটা থাকে। কেমন হয়? ইন্টেরিয়র পেজটা তাহলে এখন ঘন হচ্ছে আমার। ওটা তুমি কই এটা তো লিখবা? বানানের বিষয়। জি এই ধরনের শব্দ কখনো দেখেছি আমরা? জি না। না। দেখিনি। তাহলে আমাদেরকে আমি আমি শব্দগুলো আমি সম্পর্কে ধারণা এর আগে রাখতে হবে দিছিলাম এবং না, বানান জানতে হবে। ওইটাতে গিয়ে দেখলাম তাহলে আমরা এগুলা বুঝবো ঘন ঘন হয়েছে। আমি ট্রানজিট ট্যাবলেট থেকে নিয়ে দিছি, কোন এত শব্দ ঘন আমি হবে। বুঝতেছি না কেন এত ঘন হচ্ছে, বুঝছো নাই? তা এখন ওইলাপি আবার তো চেঞ্জ না হয়, আমি ইয়া করছি অবশ্য, যথোচিত, আপডেট করে দিছি কিন্তু আপডেট হয়নি। লাইভ হয়েছে পরে বুঝতে পারছি, যথোচিত, যোগাযোগ উচিত। কিন্তু ইয়ে হয়নি। ভাইটা জানিয়ে নিতে হবে কি ব্যাপার, ট্রানজিট ট্যাবলেটের ওগুলো কি হচ্ছে না নাকি? যথাযথ উচিত। ও এই যে কাহিনী। উচিত। তাহলে তা তো অবশ্যই, এটা তো ব্যাপার তো না, এখন তো ওই জায়গাতে করতে হবে। রস্য, হুম। ও যথাযথ, উচিত। হুম। আমি টি শার্ট মানে 10 দিন থেকে কোনো হাত দিইনি টি শার্টে, তার 10 দিন থেকে কোনো হাতে দিইনি টি শার্টে। আচ্ছা, আরেকটা শব্দ দেখি। গঙ্গোদয়। আমিও তো দেইনি, আমি তো এবার গম আমি তো ওইটাও দিইনি, আমি তো দেখিই নি। গঙ্গোদয়। গঙ্গা যোগ গং- উর্মি। গঙ্গা যোগ গঙ্গ উর্মি, হ্যাঁ উর্মি। গঙ্গর্মি। হ্যাঁ সেটাই, আচ্ছা, আমি এটা মনে হচ্ছে পাবো কিন্তু পরে কি না পাই, এই এই যে সমস্যা। তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপর ফাইবারে কি ও খবর? ধ্বনি আছে। ফাইবারে কি খবর তোমার? এখন আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটা হবে? এর মধ্যে এর যে অ কাজ নাই। উ, অ হ্রস্ব, নাকি আ হ্রস্ব, নাকি অ দীর্ঘ আর উ? কিছু নতুন করে। অং দীর্ঘ উ। আ দীর্ঘ উ। ও গঙ্গ এই যে যোগ কাহিনী। উর্মি আদির্ঘ। না ভাই হচ্ছে, আল্লাহর রহমতে হচ্ছে, কিন্তু আজকে সারাদিনটা কোনো অর্ডার নেই। সারাদিন কোনো অর্ডার পরে নেই, আমি ক্লাস করছি ক্লাস পরে আচ্ছা, ক্লাস। এখন আমি যদি পিং ডাউন হচ্ছে, নোটিফিকেশন টিভিশন কমে যাচ্ছে সব মিলাই। কিন্তু গঙ্গ ব্যাপার, যোগ উর্মি কয়েকদিন দেই, আগে 1 নাম্বার পেজে ছিল, এখন 3 নাম্বার একটা উঠে অপশনে গেছে। থাকতে পারে। মনটা খারাপ লাগে, 3 নাম্বার উঠছে। গঙ্গ যোগ উর্মি তা তো অবশ্যই। প্রথম ভাগ। হবে আর প্রথমটা হবে। প্রথমটা হবে। না? এটা কেন হবে না? কি কত? এখানে তো আদমি আসতেছে, এখানে আছে তার গং। উর্মি বানানো হয়েছে দীর্ঘকার দিয়ে। তুমি ইংলিশটা সার্চ করে দেখছো র্যাঙ্কে হ্যাঁ, আছে না নাই? উর্মি বানান ঠিক, তাই না? জি। উর্মি মানে দুটাই ঢেউ। তাহলে এখন কাজ পাবা। উর্মি মানে হচ্ছে ঢেউ। এখন ঢেউ। আর কাজ পাওয়া গঙ্গ, গেলাম। হ্যাঁ এখন কাজ পাবা। নদী গঙ্গা তাই না? নাকি এরকম। গঙ্গা নদী, গঙ্গা নদীর ঢেউ, তাই না? জি জি। গঙ্গার ঢেউ, ও, গঙ্গার ঢেউ। গঙ্গ যদি আমি দেই ও, তাহলে কি ওইদিকে হবে? কাজ পাও, হ্যাঁ? না না, স্যার। স্যার গঙ্গা হবে। জি, গঙ্গ নামে কোনো শব্দ নেই। হুম। উর্মি থাকতে ঠিক আছে। পারে, তবে সব অর্থ আলাদা হয়ে যাবে। তার আচ্ছা, প্রথমটাই হবে। জি। আচ্ছা, এখানে কি হলো? আজ ও দীর্ঘ। গুরু। দীর্ঘ। গৃহবধূ যোগ ঊর্ধ্ব। প্লাস গৃহযোগ উর্মি। তো দীর্ঘ উ। কোন উ হবে? রস্য হবে। দীর্ঘ উ হবে না? রস্যাও হবে, রস্যাও হবে। সও ও হবে। জি জি। হ্যাঁ ঠিক আছে। রস্যাও হবে, রস্যাও হবে। রেপ হবে। এফ হবে। দীর্ঘাও হবে স্যার। ঊর্ধ্ব শব্দের অর্থ কি?
উপর বা মানে উপরে না? আকাশ। জি, ঊর্ধ্বাকাশ হচ্ছে উপরের আকাশ, উপরে। জি। এখন বলেন গৃহ, আমি যদি এখানে কি হচ্ছে, গৃহ বলতে ঘর, গৃহ। অযোগ দীর্ঘ, তাই না? জি। আচ্ছা, এখন আমি যদি এখানে আকার দিই, হবে? গৃহা নামে শব্দ কোনো হয় শব্দ না। নাই। গৃহা, গৃহা কোনো শব্দ জি। হচ্ছে? হ্যাঁ। জি না। গৃহা কোনো শব্দ হয় না। তাহলে আমরা যদি শব্দের মাঝখানে ও ধ্বনি থাকে, তাহলে আমরা ও ধ্বনি বিশিষ্ট কোনো শব্দ হয়, সেক্ষেত্রে আমরা কি দেখব? ও কখন হবে? ও হবে যদি অ যোগ রস্যউ হয়, অথবা আ যোগ রস্যউ হয়, অথবা ও যোগ অ যোগ দীর্ঘও হয়। দীর্ঘউ হয়, অথবা আ যোগ দীর্ঘউ হয়। তাহলে আমরা ও, মানে যদি শব্দের মাঝখানে ও ধ্বনি থাকে, তাহলে সেটাকে আমরা, এই চারটি নিয়ম রয়েছে, এই চারটি নিয়মের জি কোনটার মধ্যে পড়বে সেটা, সে অনুযায়ী আমরা সন্ধি বিচ্ছেদ করব। জি জি। আচ্ছা, দেবর্ষি উর্ষি। যোগ দেবশ্রী। ঋষি। জি জি। দেবযুগ ঋষি। দেবযোগ ঋষি, হ্যাঁ দেবর্ষি। দেবযোগ ঋষি, তাই না? জি এখন রেপ জি, ছিল স্যার। আমাদের এখানে। এটার নিয়ম কি? শেষে রেফ থাকলে রিকার হয়। রেপের পরিবর্তে কি হবে? রিকার হবে। রিকার হবে। মনে রাখবেন, রি, আচ্ছা। ও জি করে। অর অথবা রেপ। থাকে তাহলে অযোগ ঋ হবে, অযোগ ঋ হবে। ও, স্যার ওটা রি হবে না, আচ্ছা, যদি ক্লাস করছিলাম। ও, জি, রি হবে, রিকার তো না। শব্দ হচ্ছে কার? আবু মহা সাহেদ ভাই, প্লাস ঋষি। বল। সোহাগ ভাই, তার এখান থেকে ঘর ঘর শব্দ আসছে। আবু সাহেদ ভাই কই গেল? ভাই আপনার মাইকটা মিউট করেন। আবু ভাই মিউট করেন ভাই, না হলে রিলিজ দিয়ে দিব। শব্দটা প্লিজ, শব্দটা। হ্যাঁ জি, এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মহর্ষি। অর, এই যে অর ধ্বনি আসছে না জি এখানে, দেবর্ষি। দেবজ মহোদয়। অর। অর ধ্বনি আসছে না? আসছে জি। ওর নেই কোনো। তাহলে এখানে ওয়ার থাকবে, ওয়ার হচ্ছে ঋষ হবে। রে, এবং হচ্ছে অরের মতো উচ্চারণ হবে। যদি যদি উচ্চারণ হয়, তাহলে আমরা এই নিয়মের মধ্যে ফেলতে
ফেলবো, হয় অ যোগ রি হবে আর না হলে আ যোগ রি হবে। যেমন মহ যোগ ঋষি হবে। এটা কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। বলেন তো কোনটা রাইট? স্যার প্রথমটা। প্রথমটা মহ যোগ ঋষি। এইটা স্যার মহাযোগ ঋষি। এটা স্যার জি স্যার। মহযোগ ঋষি। নাম কি কোনো? ঠিক আছে কি? জি মহযোগ ঋষি। আবুটাকে উনি এত সারাক্ষণ ইয়ে করে রাখে কেন? আচ্ছা দেখেন, মহযোগ ঋষি, ঠিক আছে? জি স্যার। আবু সাইদ ভাই আপনি মহাযোগ ঋষি মহযোগ ঋষি মহর্ষি ঠিক আছে। মহর্ষি। প্লিজ অফ করেন, আপনার মাইক অফ করেন। রঘুনাথ, কিছু বোঝা যাচ্ছে না, তার সমস্যা তার। স্যার মহাযোগ ঋষি হবে। মহ কি কোনো শব্দ আছে নাকি স্যার? মহজ্জক ঋষি। মহ আছে মহা আছে, দুইটাই আছে, আমার জানা মতে দুইটাই আছে, স্যার এখন ঠিক আছে। মহাযোগ ঋষি কোনটা সঠিক, মহ নাকি মহা? মহাযোগ আর ঋষি। প্রথমটা হবে মহ হবে, প্রথমটা হবে মহা। এখন মনে হচ্ছে মহর স্যার কি শব্দ মহাই হবে। আছে? না মহা হবে। আমরা বলি না মহা সংগ্রাম, মহা সংগ্রাম। পিতামহ, মহা হবে মাতামহ। মহাযোগ ঋষি। আমরা কখনো মহ যোগ, আমরা মহা মানে তাই না? তাহলে এখানে হবে কি, আ মহা যোগ ঋষি। মহাযোগ ঋষি। জি। তাহলে এখানে মূল শব্দে ওয়ার থাকবে আর উপরে রেপ থাকবে। আচ্ছা, রিপিট হচ্ছে নাকি? হ্যালো। আচ্ছা, আরেকটা শব্দ হচ্ছে দেবর্ষি। এখানে কি হবে বলেন তো? দেব প্লাস দেবযোগ ঋষি। দেবযোগ ঋষি। স্যার যেভাবে লিখে রাখছেন এটাই দেবযোগ ঋষি। জি। যোগ ঋষি। সরি, যোগ ঋ। ঠিক আছে তাই না? জি। স্যার আচ্ছা, রেপ দিয়ে রি দিয়ে আরেকটা নিয়ম হচ্ছে আবু সায়েদ ভাই আপনি আবার, আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে। শীতার্থ। শীতার্থ। শীত যোগ প্লাস আর্থ। শীত যোগ আর্থ। তৃষ্ণার্থ। তৃষ্ণার্থ। কৃষ্ণ জি। যোগ কৃষ্ণ যোগ আর্থ, তৃষ্ণার্থ। যোগ আর্থ। শীত ঋতু। তৃষ্ণা যোগ আর্থ। আর আচ্ছা, আগের নিয়ম শীতার্থ তৃষ্ণ যোগ নিয়ম হচ্ছে আগের মতো। তৃষ্ণার্থ। জি শীত যোগ ঋত। জি। তবে তৃষ্ণা যোগ স্যার। শীত যোগ ঋতু।
শীত যোগ ঋতু কৃষ্ণা যোগ ঋতু। কৃষ্ণা কৃষ্ণযুক্ত তৃষ্ণা আর যোগ ঋতু। আচ্ছা, এখানে কৃষ্ণ হলো না। তৃষ্ণ বলতে কোনো শব্দ তৃষ্ণ যেন শব্দ হয় তৃষ্ণা কৃষ্ণা তৃষ্ণা দ্বারা কি পিপাসা ক্ষুধা পিপাসিত বোঝায় না স্যার? তৃষ্ণার্ত ক্ষুধার্ত, হ্যাঁ। যে পিপাসার আকাঙ্ক্ষা বোঝায়। যেটা পিপাসা, কৃষ্ণ মানে পিপাসা। তৃষ্ণা মানে আচ্ছা, এখন আযোগ ঋ এখানে হচ্ছে যে অযোগ ঋ বা আযোগ ঋ এর আগেও আমরা করেছিলাম, যেমন দেবর্ষি, মহর্ষি, সেখানে অযোগ ঋ আযোগ ঋ, তাই না? তবে সেটার সাথে মূল পার্থক্য হচ্ছে ওখানে অর এর মতো উচ্চারণ হবে, আর এখানে আর আর এখানে হচ্ছে কি আর এর মতো আর। উচ্চারণ হবে। ধ্বনি জি, এখানে আর, হ্যাঁ। ওখানে কি ছিল অর, তাই না? আর লে আর এখানে হচ্ছে আর। আর আচ্ছা, যে কারো স্যার বুঝতে পরীক্ষার হলে সমস্যা যে কি হতে এত নিয়ম মনে থাকবে? মনে না থাকলে লেখে নিয়ে যাইয়েন। আমার মনে হয় ক্লাসগুলা করলে অবশ্যই মনে থাকবে। আমি বলি মনে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই সন্ধি বিচ্ছেদের বাহিরে একটা প্রশ্ন ছিল। আমরা সাধারণত জানি যে পুরুষদের ক্ষেত্রে জনাব লেখা হয়, সমস্ত কিছুতে জনাব অমুক জনাব অমুক, মহিলাদের ক্ষেত্রে জানাবা লেখা হয়, কিন্তু এখন জানাবা। বর্তমানে জনাবা জনাবাদ জনাবাদ হ্যাঁ জনাব আর জনাবা লেখা হয়, কিন্তু বর্তমানে জানাবা, গ্রামাটিক্যাল জনাবা। নিয়মটা নাকি চেঞ্জ হয়েছে, এটা নাকি জনাব হবে, মানে এটা মহিলাদের ক্ষেত্রে নাকি জনাব ব্যবহার হবে। এটা কি জন্য স্যার? এটা একটু আমার ব্যাখ্যাটা জানা দরকার ছিল। ব্যাখ্যা কি জানতে সবে চান? এটি কি হয়ে এটা কি উভয় লিঙ্গের স্যার? এটা তো এখানের মধ্যে না, এটা এরকম প্রশ্ন থাকলে আমি পরে আমি করবেন আগে ক্লাসের আগেই বলে শেষে। নিচ্ছিলাম যে স্যার এটার বাহিরে আমার একটা প্রশ্ন ছিল, মানে জানার ছিল এই জন্য, কারণ এটা তো আপনাকে এটা তো গ্রামাটিক্যালি বুঝতে হবে ভাইয়া যে এটা টপিকসটা না ক্লাস শেষে শুনেন, এটার একটা মজার কাহিনী আছে। জনাব। আচ্ছা, জনাব আর উকিয়া, তাই না? আমরা সাধারণত আপনারা কি শুনবেন? আমি বলে দিই, যেহেতু উনি প্রশ্নটা করছেন। দাওয়াতের ক্ষেত্রে আমরা ইনভিটেশন লেটার যেগুলো থাকে, বাংলা ইনভিটেশন লেটারে আমরা লিখে থাকি যে পুরুষ অথবা, পুরুষের ক্ষেত্রে ওখানে তো উল্লেখ থাকে না, কারণ আমি কোন লেটার পুরুষকে দিচ্ছি বা কোনটা, যেমন বিয়ের দাওয়াত পত্র, নিমন্ত্রণ পত্র, এ ধরনের পত্রে কিন্তু আলাদা আলাদা থাকে না যে আমি এটা মহিলাকে দিচ্ছি বা এটা পুরুষকে দিচ্ছি, থাকে। সেক্ষেত্রে এভাবে পাবলিক উল্লেখ থাকে থাকে। তো পাবলিক, জি জনাব জনাবা, তাই না? জি জি। এভাবে উল্লেখ থাকে। কিন্তু এমনি এখন ভাই, দেখা যাচ্ছে আবুটা কে? উনি তো বারবার এরকম করছে। আবু আচ্ছা, সাহেদ আমি ভাই, বলি। আপনাকে কিন্তু রিমুভ কি করে দেবো ভাই। প্রবলেম হচ্ছে আমার? আপনি বন্ধ করেন না। জি, ভাই আপনাকে রিমুভ করে দিতে। শোন। আবু সাহেদ ভাই, হ্যালো। জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রশ্ন জি জি। হচ্ছে যে এখনকার সময় সবার ক্ষেত্রেই ভাই শুধু ক্লাসে জনাব কেউ লিখতে বলছে কেন? ভাই ওই আবু সাহেদ ভাইকে রিমুভ করে দেওয়া তো ভাই, ও অনেক ভেজাল করেছে। আপনি এই নাম্বারে ফোন দেওয়া করছেন, আগে তুমি মনে মধ্যে রেখে দাও, তাহলে আরো ভালো হয়। ওকে ডান। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে সবাই জনাব লিখতে বলছে, ভাই সরুল ভাই পাবে। তাহলে কি আমরা জনাবা লিখবো না? কেন লিখবো না? যেমন ধরেন, এখন আমরা আর বলি না মহিলা চেয়ারম্যান বা পুরুষ চেয়ারম্যান, এখন কিন্তু আমরা লিখি চেয়ারপারসন।
হ্যাঁ, চেয়ারম্যান শব্দটা কিন্তু আহ, শুধু পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চেয়ারম্যান, তো আমরা যখন মহিলা কেউ ক্যান্ডিডেট হয় তখন আমরা মহিলা চেয়ারম্যান লিখি। এজন্য এখন বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমাদের ইউনিভার্সিটি যখন মহিলা চেয়ারম্যান ছিলেন তখন ওনার উপরে লেখা থাকতো চেয়ারপারসন। চেয়ারপারসন হচ্ছে পুরুষ এবং মহিলা দুটাকেই বোঝায়। কিন্তু এখানে জনাবা শব্দটা লিখলে সমস্যা কি? এখানে বড় ধরনের একটা সমস্যা আছে। জনাবা শব্দটা আরবি শব্দ। এই জন্যই স্যার আমি বলছিলাম জানাবা, কারণ জনাবা আরবিতে হয় না, আরবিতে হয় জানাবা। এই জন্যই বলছিলাম, সবাই হয়তো বা বলছে যে জানাবা জানাবা না, জানাবা ঠিক না, আছে। আপনি নামাজ, আমরা যখন বলি সলাত, আরবি শব্দ তাই না? তো আমরা সালাত বলি না। এরকম জনাবা, এটা কিন্তু আরবি শব্দ, জানাবাত থেকে এসেছে। জি। জানাবা, জানাবা বলতে আমি এখানে আপনারা সবাই ম্যাসিউট বললে সমস্যা হবে না। জানাবা বলতে হায়েজা নারীকে বোঝায়। বুঝতে পেরেছেন? ঋতুবর্তী নারী, জানাবা শব্দটির আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ঋতুবর্তী নারী। কি আপনারা সবাই চুপ করে গেলেন কেন? স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? বুঝতেছে তো, তাই আর কিছু বলতেছেন না। আচ্ছা, জনাবা শব্দটা আরবি, জনাবা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ঋতুবর্তী নারী অর্থাৎ হায়েজা নারী। এজন্য আমরা এখন এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে যে জনাবা শব্দটা বললে নারীদেরকে আমরা সম্মান জানিয়ে একজনকে লিখলাম জনাবা রুকেয়া, আমরা না জেনে, আমরা জানতাম না, জানি না, না জেনেই বলে ফেললাম জনাবা রুকেয়া, তাকে সম্মান দিতে গেলাম, সরি, সম্মান দিতে গেলাম। কিন্তু যারা জানে যে ভদ্র মহিলাকে রোকেয়া, ভদ্র মহিলা যখন যদি জানেন যে শব্দটার অর্থ, তখন তিনি কি সম্মানিত বোধ করবেন? না, না, অপমানিত বোধ করবেন, তার এটা খারাপ লাগবে। এজন্য এই শব্দটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে এবং এটা বাদ দেওয়া হয়েছে। এই শব্দ আর লেখা হয় না, এজন্য নারী পুরুষ সবার ক্ষেত্রেই জনাব শব্দটা লেখা হয়। ক্লিয়ার ভাই? কে জানতে চেয়েছিলেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভাইয়া একটা কথা বলি, টপিকস ব্যতীত এইভাবে প্রশ্ন করবেন না, লাস্টে করেন আপনাদের প্রশ্ন থাকলে। এরকম টপিকস এর মাঝখানে বললে এই যে টপিকস ভালো হয়ে গেল, মানে মাথা থেকে এগুলো যে ওইগুলো ঢুকে গেছে। স্যার কই গেলেন স্যার? ক্লাস থেকে চলে গেলেন নাকি? তারই পালাইছে টপিকের মধ্যে অন্য কিছু টপিক ঢুকে চেঞ্জ গেল আবার। করাতে। মাঝে স্যার মধ্যে পালাবে কিছু কেন? স্যার বিনোদনের আসতে দেন, দরকার আছে, নিজের না সমস্যা এটা হবে বিনোদন না। ভালো না। এটা আবার কি ধরনের কথা স্যারকে হ্যালো, নিয়ে? স্যার নাকি স্যার তো পালাই। আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি, আপনারা অপেক্ষা করেন, কলও তো আসতে পারে। আর উনি একজন স্যার, কথা বলেন পালাইছে চলে গেছে, এগুলো কি বলেন বলেন তো ভাই, কে বলছে এই কথাটা? স্যার তো লাইনেই আছে তাই না? কথাটা যিনি বলছে তাকে রিমুভ দেওয়া হোক, তাকে জি, আবার আমারও পরবর্তীতে এটাই অ্যাড করা হোক। অভিযোগ আছে, স্যারকে আচ্ছা, এভাবে কথা বলা আচ্ছা, এখানে একেবারেই শোভনীয় নয়। এখানে আমাদের সাথে মিজানুর স্যার আছে, তারপর স্যার আসিফ স্যার তো এইমাত্র আছেই। লিখে দিল। এখানে এগুলো কথা বলার কি দরকার? এখানে মিজান স্যার সোহাগ ভাইয়া, জি বলেন। আমার মনে হয় নতুন কিছু ভাই এবং আপুরা অ্যাড হচ্ছে, যারা একটু আমাদের ক্লাসে রুলস গুলা জানছে না, বা যাই হোক, আপনি একটু বলে দিন বুঝলেন, আচ্ছা, যাতে অবশ্যই সবাই মিলে অবশ্যই একসাথে ভালো শেষ করতে পারি।
অবশ্যই আজকেও, আজকে থেকে এরকম হচ্ছে হোক, কিন্তু কালকে থেকে নেক্সট টাইমে এরকম আর ফার্দার হবেই না, বুঝছেন? যারা ইয়ে করবে, রুলস ইয়ে করবে, তাকে রিমুভ করে দেওয়া হবে আপু। টাকা সব ব্যাক দেওয়া হবে, রুম করবে। অভদ্রামি করার তো জায়গা এটা না, তাই না? জি ভাই, অনেকেই এখানে অনেকেই বিরক্ত করতেছে। অনেকেই বলা হচ্ছে যে আপনার ভাই, আপনার মাইকটা বন্ধ করেন, মাইক বন্ধ করতেছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। ক্লাসের শেষ পর্যায়ে এসে মেবি স্যারের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। ক্লাসের আর মাত্র 5 থেকে 10 মিনিট বাকি ছিল, ক্লাসটা শেষ হয়ে যেত তাহলে। তো যেহেতু অল্প একটু বাকি ছিল, নেক্সট আপনারা চাইলে লিভ নিতে পারেন। আগামী ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করে নেক্সট ক্লাস শুরু হবে। ক্লাস কিন্তু এখানে মানে 10টা 20 মিনিট পর্যন্ত হয়ে যাওয়ার কথা। 10টা 10 কিংবা 12ই স্যারের মোবাইল বন্ধ হয়ে গেছে। আর স্যারের ওখানে আচ্ছা, সমস্যা নেই। ইলেকট্রিসিটির শরীফুল প্রবলেম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ভাইয়া, হ্যালো, আমার একটা কথা ছিল। জি রাবে আপু বলেন। ভাইয়া, আমি তো মানে ভর্তি হয়নি, কিন্তু কোথায় এই টাকাটা ইয়ে করব? আপু আপনাকে তো বিকাশ নাম্বার দেয়া হয়েছে না গ্রুপের মধ্যে? এই নাম্বারটাতেই? আপনি আমাদের সোহাগ ভাইয়ের নাম্বারে টাকা পাঠাতে পারেন, আপনি আমার নাম্বারে টাকা পাঠাতে পারেন, আপনি সিরাজুল ভাইয়ের নাম্বারে পারেন, আপনি বিপ্লব ভাইয়ের নাম্বারে পারেন। আমাদের না, আমি প্রতিনিধি যে যেই 4 জন নাম্বারটা অ্যাডমিন পেয়েছি আছেন, গ্রুপে দেখলাম, এটাতে দিব টাকা? 019312103119, এই নাম্বারটা কি আছে আপনার কাছে? আহ, ওটাই গ্রুপে দেয়া আছে, ওই নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠায় কনফার্ম করবেন, ফাইনাল গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর এখানে যারা আজকে ফ্রি ক্লাস করছিলেন, আপনাদের অবগতির জন্য জি জানাচ্ছি যে আগামীকালকে থেকে ফ্রি ক্লাসের আর কোনো ব্যবস্থা নাই। সবাইকে টাকা পেড করে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হবে। ভাইয়া, কিন্তু টাকা জি পাঠানোর ভাই, পর ঠিক আপনার সাথে আছে। যোগাযোগ করব কিভাবে? হ্যাঁ, আমার ওই নাম্বারে ফোন। হ্যালো, জি জি, আমার ওই নাম্বারে ফোন দিবেন। ওখান থেকে অ্যাড করে নেবেন? হ্যাঁ আপু, আপনার এখানে আপনার কথা সবাই তো লাইনে আপনি আছে, আপনার বাইরে বলতে বলার বলতে থাকলে পারেন, তাই না? পার্সোনালি আমার এই নাম্বারে ফোন দিবেন। আচ্ছা, এখন সবাই লিভ নেন। রাবে আপু, সবাই লিভ নিয়ে নেন আপনারা। আর রাবে আপু, আপনি আমার ওই নাম্বারে ফোন দিবেন, আপনি ফোন দিয়ে ডিটেলস কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। কয়টার ভিতরে ঠিক আছে। ইয়ে শরীফুল টাকা ভাইয়া, পেমেন্ট করব জি আপু ভাই? বলেন। রাবে আপু চুপ থাকেন, কালকে অন্যজনকে কথা